আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে পরমাণুর ভর নির্ণয় করা হয়, রিলেটিভ অ্যাটমিক মাস কিভাবে বের করব, বা এই যে একটা পরমাণুর ভরের একক AMU অ্যাটমিক মাস ইউনিট, এখান থেকে আমরা কিভাবে গ্রামে নিব বা মোল কিভাবে আসলো। সো এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো ফার্স্টে ধরে নাও যে এখানে একটা হাইড্রোজেন অ্যাটম আমার এখানে আছে। সো হাইড্রোজেন অ্যাটমের এইখানে তোমরা জানো ভিতরে একটা প্রোটন আর বাইরে কি একটা ইলেকট্রন। সো এই প্রোটনের যে মাস, এই প্রোটনের মাস বের করা হয়েছে 1.67 × 10⁻⁻27 কেজি। খুবই সূক্ষ্ম, যেটা আমরা আমাদের কল্পনারও বাইরে। সো খুবই হালকা একটা প্রোটনের ভর, এবং পরবর্তীতে দেখা গেছে প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় সমান, মানে একই ধরা যায়। সো এই যে একটা ফিগার, তো এই ফিগারটা আসলে খুব কমপ্লিকেটেড। -27 পাওয়ার মানে দেওয়া, তারপর এত বড় একটা ফিগার বলা, এই জন্য এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করা হচ্ছিল যে কিভাবে এটাকে সহজ করা যায়। তো সেই হিসেবে একটা হাইড্রোজেনের তাহলে পরমাণুর ভর কত হবে, পুরো একটা অ্যাটম যদি অ্যাটম ধরে নিই, যেহেতু এখানে একটাই প্রোটন আর একটা ইলেকট্রন, তো দেখা যায় যে এই ইলেকট্রনের কি তাহলে কোনো ভর নাই? হ্যাঁ, ভর আছে, যেটা খুবই সামান্য, এটা আমাদের 9.11 × 10⁻31 কেজি। সো এই প্রোটনের তুলনায় এই ইলেকট্রনের ভর আসলে কিছুই না, খুবই সামান্য বিধায় এটাকে আমরা নেগলেক্ট করি, ইলেকট্রনের ভরটাকে আমরা ধরি না। সো এখানে যে কেন্দ্রে নিউক্লিয়াসে যে ভর প্রোটন এবং নিউট্রন, সেই ভরটাই হচ্ছে পরমাণুর ভর। যেমন ধরো তুমি বাজারে গেছো, তুমি একটা বাটখারা রাখছো আর কিছু বাজারে সবজি কিনছো। তো সবজি যে কিনে পাল্লায় বসাইছো, একটা পাতলা পলিথিন ধরো একটা সবজি রাখছো, তো পলিথিনেরও কিন্তু একটা ভর আছে। যে পাতলা পলিথিন, ওই পাতলা পলিথিনটার কি একটা ভর আছে না, কিন্তু সেটা কিন্তু আমরা ধরতেছি না। মূলত এখানে যে সবজিগুলো রাখা, বেগুন, আলু, পটল, হাবি জাবি, সো যা এখানে রাখা, সেটার সাথে বাটখার তুলনা করা হচ্ছে, কিন্তু পলিথিনের যে একটা ভর আছে এটা কিন্তু নেগলিজিবল, সেটাকে আমি ধরতেছি না। তো যার জন্য এখানে প্রোটনের ভরটা ধরা হয়, ইলেকট্রনের ভর ধরা হয় না, অনেক কম, 1850 না কত জানি, এত ভাগের এক ভাগ হচ্ছে ইলেকট্রন। সো যার জন্য আমরা ইলেকট্রনের মাস ধরি না, পরমাণুর ভর বলতে নিউক্লিয়াসের ভরটা আমরা ধরি। সো একটা হাইড্রোজেন অ্যাটম, এটাকে আমরা সবচেয়ে হালকা একটা মৌল বলি, কারণ এখানে একটাই প্রোটন আর সেই প্রোটনের ভর হচ্ছে এত। কিন্তু এই যে ফিগারটা, এই ফিগার একটু কমপ্লিকেটেড, এটা হিসাব নিকাশে বলাটা একটু কঠিন। তাই এটাকে সহজ করার জন্য বিজ্ঞানী জন ডাল্টন একটা প্রস্তাব করেন, একটা প্রপোজ করেন একটা সহজ ফর্মুলা। সেটাকে উনি ধরছেন 1 AMU, দ্যাট মিনস অ্যাটমিক মাস ইউনিট। এটাকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট। একটা সহজ ফর্মুলা উনি নিয়ে আসছে, এটাকে একক ধরে, এটাকে ইউনিট ধরে, একটা স্কেল ধরে এই ভরটার নাম দিচ্ছেন 1 AMU। যেহেতু এটা সবচেয়ে লাইটেস্ট এলিমেন্ট পর্যায় সারণীতে, তো অন্য কোন একটা মৌলের ভর যে আমি নির্ণয় করব, সেটা হাইড্রোজেনের সাপেক্ষে কত গুণ ভারী, সেটা আমরা রিলেটিভ অ্যাটমিক মাস থেকে দেখব। সো এই যে ভরটা, প্রোটনের ভর ধরা হয়েছে কত, 1 AMU, জাস্ট এটা সুবিধার্থে। আচ্ছা, সো এখন ইলেকট্রনের ভর যেহেতু নাই, মানে খুবই সামান্য, তাকে আমরা নেগলেক্ট করলাম। সো প্রোটনটার ভরই হচ্ছে হাইড্রোজেনের ভর। সো এখন যদি আমাকে বলা হয় যে এই ক্ষেত্রে একটা অজানা যে কোনো একটা মৌল ভর যদি আমি বের করতে চাই, ধরো তোমরা জানো, ধরে নিলাম এটা আমরা জানি, একটা উদাহরণস্বরূপ বলতেছি, এটা হচ্ছে 18 AMU। 18 AMU যদি হয়, তাহলে হাইড্রোজেন এখানে কয়টা, দুইটা, 2 × 1 AMU প্লাস এটাকে আমি অক্সিজেন H ধরলাম, সেটা হচ্ছে 18। সো এখান থেকে আমি অক্সিজেন যেটা, সেটা বের করে ফেললাম কত, 16 AMU। সো অক্সিজেনের ভর হচ্ছে, একটি পরমাণুর ভর হচ্ছে 16 অ্যাটমিক মাস ইউনিট, যেটার 1 AMU এর অর্থ হচ্ছে কি, এত কেজি। ওইটাকে আমি 1 AMU একটা ইউনিট ধরলাম, একটা একক বানানো হইলো, যাতে এই কঠিন ফিগারটা উচ্চারণ করতে সমস্যা না হয়, যেটাকে ডাল্টন প্রপোজ করছেন অ্যাটমিক মাস ইউনিট হিসেবে, অর্থাৎ এটা একটা ইউনিট যাকে 1 AMU বলা হয়। সো এইভাবে আমরা করতে পারি। তো দেখা গেল পরবর্তীতে এইভাবে এই হিসাব নিকাশে হাইড্রোজেনের সাপেক্ষে আমি যদি রিলেটিভ অ্যাটমিক মাস বের করি, রিলেটিভ অ্যাটমিক মাস মানে আপেক্ষিক পারমাণবিক ভর যদি করি একটা সাপেক্ষে আরেকটা, সো হাইড্রোজেনের সাপেক্ষে আমি অন্য কোনো মৌল যে আমি মাপবো
বা স্কেল বানাবো, হাইড্রোজেনের কিছু সমস্যা। এটা প্রথমত এটা গ্যাস, এটা অ্যাভেলেবেল না। দ্বিতীয়ত এটা ফ্লেমেবল, এটা ফ্লেমেবল হওয়ায় এটা একটু ক্ষতিকারক দিকও আছে, এটা আবার অ্যাভেলেবলও না, আবার গ্যাস। তো এই সমস্ত সমস্যার কারণে আমরা এটার বিকল্প কোন একটা ইউনিট নিয়ে চিন্তা করা হয়েছে, মানে বিজ্ঞানীরা চিন্তা করছে, সেটা হচ্ছে যে হাইড্রোজেনের বিকল্প তাহলে আরেকটি স্ট্যান্ডার্ড ধরতে হবে। সেটা কি? সেটা খুবই অ্যাভেলেবল হইতে হবে, ন্যাচারাল অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্যতা বেশি হইতে হবে। সেটা হচ্ছে কার্বন। সেটা কি? কার্বন ধরছে। কার্বনের তোমার যেন আইসোটোপ আছে কয়েকটা, সেটা হচ্ছে 12 আইসোটোপ হচ্ছে সেটা, অর্থাৎ 6টা প্রোটন 6টা নিউট্রন মিলে হচ্ছে এই আইসোটোপ, 6টা প্রোটন 6টা নিউট্রন। আর আমরা জানি প্রোটন আর নিউট্রনের ভর খুব সামান্য পার্থক্য। এই সামান্য পার্থক্য নেগলেক্ট করে দুইটা সেম ধরা হয়। প্রোটনের ভর তার মানে যেটা নাকি 1 AMU, অর্থাৎ তাহলে নিউট্রনের ভর কত? সেটাও 1 AMU। সো এই ক্ষেত্রে দেখা গেল যে তাহলে কার্বনের ভর কত হবে? সো হাইড্রোজেনের তুলনায় কম্পেয়ার করে দেখা গেল যে এইটা 12টা হাইড্রোজেন পরমাণুর সমান, অর্থাৎ এখানে একটা প্রোটনের ভর 1 AMU, এখানে কয়টা? 6টা প্রোটন 6টা নিউট্রন, কত? 12। তাহলে এটা হবে 12 AMU। অর্থাৎ আমি যদি জাস্ট এইভাবে চিন্তা করি যে এক পাল্লায়, কথার কথা ধরো আমি এক পাল্লায় রাখলাম কার্বনকে, আরেক পাল্লায় রাখলাম হাইড্রোজেনকে, তো এটা যদি ব্যালেন্স করতে হয়, সমান করতে হয়, তাহলে এখানে 12টা হাইড্রোজেন দিলে জাস্ট সমান হবে। অর্থাৎ যেহেতু এখানে একটা প্রোটন আর কার্বনে কয়টা? 6টা প্রোটন 6টা নিউট্রন, সো এটা 6 এটা 6, তাহলে 12 ইউনিট, অর্থাৎ 12টা হাইড্রোজেন লাগবে। সো এটা আমাদের নতুন স্কেল, কার্বন স্কেল, যেটা হিসাবে আমাদের খুব সুবিধা হবে এবং এটা ন্যাচারাল অ্যাবান্ডেন্স অনেক বেশি, এটা অনেক স্টেবল। সো কার্বনকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, সো কার্বনের সাপেক্ষে অন্য কোনো মৌল যদি আমরা হিসাব করি, তাহলে তার ভর কত হয়? সেইভাবে যদি দেখা হয় রিলেটিভ অ্যাটমিক মাস, আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে কি হবে? সো যে কোনো মৌলের যদি আমরা বের করি হিসাব, মাস অফ ওয়ান অ্যাটম অফ এলিমেন্ট, যে কোনো একটা মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই মাস অফ 1 কার্বন 12 আইসোটোপ। অর্থাৎ একটি কার্বন পরমাণু, যেটা কার্বন 12 আইসোটোপ, সেই একটা কার্বন পরমাণু আর হচ্ছে যে কোনো একটা মৌল তার একটি পরমাণুর ভর, এই যে অনুপাত, সো এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, রিলেটিভ অ্যাটমিক মাস। সো একটা পরমাণু, একটা যে কোনো মৌলের পরমাণু কার্বন আইসোটোপ থেকে কত গুণ ভারী বা কত গুণ হালকা, সেটাই হচ্ছে আমাদের একটা তুল্য। সো কিভাবে, মানে কার্বনের সাপেক্ষে কত গুণ ভারী বা হালকা, সেটা আমরা এইভাবে বের করে নিই। সো এখানে একটা প্রবলেম হয়, তো সেই হিসেবে দেখা যায় যে যেহেতু এটা হচ্ছে 12, যদি বলি হাইড্রোজেনের ভর তাহলে কত হবে? তাহলে হাইড্রোজেন তো এখানে হাইড্রোজেনের একটা পরমাণুর ভর তো 1 12, অতএব যদি স্কেল করি হাইড্রোজেনের ভর হচ্ছে 1/12। যদি বলা হয় ধরো অক্সিজেন, তো অক্সিজেনের কত? 16, তাহলে এখানে যদি দেখা হয় 16/12, কারণ হচ্ছে কার্বনের একটা পরমাণুর ভরকে আমি 12 AMU ধরলাম হাইড্রোজেনের সাপেক্ষে, যেহেতু ধরা, আর অক্সিজেন তো 16, তাহলে অক্সিজেনের কত আসে? 16/12। আবার যদি আমি এখন আরেকটু বলি, অন্য আরেকটা মৌল, যেমন ধরো যদি বলা হয় নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের কয়টা সেটা আমরা জানি। সো এইভাবে সবগুলাই কি হবে? ফ্র্যাকশন হয়ে যায়। তো এই যে ফ্র্যাকশন যে হয়ে যায়, এটা একটা ফ্র্যাকশন হয়, এটা একটা ফ্র্যাকশন হয়, তাহলে এখান থেকে কিভাবে এটা সমাধান করা যায়, মানে এটা থেকে কিভাবে বের হয়ে আসা যায়? তো এটাকে থেকে বের হয়ে আসার সমাধান হচ্ছে যে আমরা যদি এখন আরেকটা কাজ করি, যে এখানে যদি এই কাজ করি যে এটা যে 12 নেওয়া হলো, যেটা 12, তাহলে এটার সাথে ইনটু 1/12 করে দিই। যদি আমরা মাস অফ 1 কার্বন আইসোটোপ অ্যাটমের সাথে 1/12 যদি নেই, মানে 12 ভাগের 1 ভাগ যদি নেই, যেহেতু তার 6টা প্রোটন, কার্বন 12 আইসোটোপের কি 6টা প্রোটন আর 6টা কি নিউট্রন। সো একটা প্রোটনের ভরটাই তো মূলত আমাদের একক হওয়া উচিত, তো সেই হিসেবে এটাকে যেহেতু 12, তাই মানে 12টা ভাগ দিলে তো ওই 1 AMU আসে।
তাই কি করা হয়, এই ভগ্নাংশ যাতে না আসে সেজন্য কি করা হয়, এই মাস অফ ওয়ান কার্বন আইসোটোপ যেটা যার মান হচ্ছে 12 তাকে আবার ইনটু 1/12 করে দিলে সেটা 1 হয়ে গেল। তাহলে যদি আমি এইভাবে বের করি তাহলে কি দাঁড়ায়, তাহলে এই জায়গাটা খেয়াল করো, আমি যদি এটাকে 12 দিয়ে দিই তাহলে কিন্তু এটা কি 1 চলে আসতেছে, অর্থাৎ এটা তো এমনিতেই কত 12, আবার এখানে 12 কাটাকাটি গেলে কি হয়, সো এই 1 থাকে। ঠিক একই ক্ষেত্রে এখানে কি হবে, এটা 12 কাটা গেলে এটা শুধু 16। এইভাবে নাইট্রোজেন বলো, অক্সিজেন বলো, হাইড্রোজেন বলো, সোডিয়াম বলো, ধরো লাইক সোডিয়ামে 23। সো যদি আমি শুধু 1/12 যদি গুণ না দিই তাহলে এটা কত হয়, 23/12 থাকে, ভগ্নাংশ থাকে। আর আমি যদি এটার সাথে 1/12 দিয়ে দিই তাহলে এই 12 কাটা যায়, সো কি থাকে, 23 থাকে। সো এইভাবে বলা হয় যে তাহলে রিলেটিভ অ্যাটমিক মাস কাকে বলে, রিলেটিভ অ্যাটমিক মাস আমরা এভাবে বলতে পারি ফাইনালি যে রিলেটিভ অ্যাটমিক মাস হচ্ছে মাস অফ ওয়ান অ্যাটম অফ এলিমেন্ট divided by 1/12 into mass of one carbon 12 isotope, অর্থাৎ কার্বন 12 আইসোটোপের একটি পরমাণু, তার সাথে 1/12 নিব, আর উপরে থাকবে কি মাস অফ ওয়ান অ্যাটম, তাহলে কি হবে না, আর কোনো ফ্র্যাকশন হবে না। আচ্ছা, তো এই যে আমরা যেটা দেখলাম, এখন সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নেই যে এইটা এখানে আবার যদি দুই ধরনের আইসোটোপ চলে আসে, অর্থাৎ যদি ফ্র্যাকশন আসে তখন কি হবে, তো তখন আমরা একটা এভারেজ মান নিব। অর্থাৎ এই ক্ষেত্রে যদি দেখি যে ক্লোরিনের কথা চলে আসে, ক্লোরিন সেটা দুইটা আইসোটোপ ধরা যাবে, একটা হচ্ছে 35 আরটা হচ্ছে 37। একটাতে নিউট্রন সংখ্যা বেশি, যাকে আমরা আইসোটোপ বলি, যাদের ভর সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা সেম থাকে তাদেরকে আমরা আইসোটোপ বলি। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে এটাকে হিসাব করব, তাহলে ক্লোরিনের ভর কত, AMU আমি ধরব, একটা তো 35 হয় আর একটা 37 হয়, কারণ একটাতে নিউট্রন সংখ্যা আরেকটাতে ভিন্ন। তখন যেটা করতে হবে, এইটা প্রকৃতিতে কতটুকু পাওয়া যায়, প্রকৃতিতে যদি তুমি দেখো এইটা আর এইটা, এই দুইটা প্রকৃতিতে কি অনুপাতে থাকে, দেখা যায় এদের মধ্যে রেশিও হচ্ছে 3:1 অনুপাতে থাকে। তার মানে 3:1 অনুপাতে থাকার অর্থ বোঝাচ্ছে যে প্রকৃতিতে, পৃথিবীতে ন্যাচারালি আমি এইটাই বেশি পাবো আর এটা হচ্ছে খুব কম পাবো, যাদের রেশিও প্রকৃতিতে কত 3:1। তখন আমরা একটা এভারেজ মান নেব, কিভাবে, এটা কত 35 into 3 প্লাস আর এটা কত 37 into 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1। সো আমরা যদি এভাবে ফ্র্যাকশন করে নেই, এভারেজ করে নেই, তাহলে এটা 35.5 চলে আসে AMU। সেটা এভারেজ করে যদি করে এভারেজ জাস্ট আমরা করলাম গড় মানটা নিলাম, সো এই কারণে এখানে ভগ্নাংশ আসে, অর্থাৎ যার যার যে অনুপাত, তার সাথে জাস্ট সিম্পল পাটিগণিতের অঙ্ক, যেহেতু টোটাল হচ্ছে কত 3 আর 1 4, টোটাল হচ্ছে 4, তার মধ্যে এটা হচ্ছে 3 গুণ আর এটা হচ্ছে 1 গুণ, টোটাল হচ্ছে 4। সো এই পুরো এভারেজ মানটা হচ্ছে কি আমাদের ফ্র্যাকশন হিসেবে আসবে, যাকে আমরা দেখি ফ্র্যাকশন হিসেবে। তো এখন এখানে একটা প্রশ্ন হয়, তাহলে এখানে দুটার মধ্যে পার্থক্য কি হবে, যদি আমি বলি যে মাস নম্বর আর হচ্ছে এই রিলেটিভ অ্যাটমিক মাস মধ্যে একটু ডিফারেন্স আছে। সেটা কি ডিফারেন্স, মাস নম্বর জাস্ট নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন, আর কিছু না, যোগফল। যেমন 35 এর ক্ষেত্রে ক্লোরিনে বা যে কোনো একটা কিছু ক্ষেত্রে ধরো সোডিয়ামে যদি ভর বলা হয়, কি বলবো আমরা, 11টা প্রোটন প্লাস 12টা নিউট্রন, জাস্ট নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন যোগফল, এখানে আর কিছুই না। কিন্তু যদি বলা হয় র্যাম রিলেটিভ অ্যাটমিক মাসের ক্ষেত্রে আমাদের এই ফ্র্যাকশনটা চলে আসতে পারে, যেটা থেকে এভারেজ করে যদি একাধিক আইসোটোপ থাকে বিভিন্ন অনুপাতে, একটা আইসোটোপ প্রকৃতিতে বেশি আর একটা আইসোটোপ প্রকৃতিতে কম, তাদের যেই ন্যাচারাল অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্যতা যেটা প্রকৃতিতে পাওয়া যায় সেইটার সাহায্যে গড়টাই এখানে আসবে, যেটা নাকি এখানে কোনো ভগ্নাংশ বা গড় আসবে না। সো মাস নাম্বার জাস্ট নাম্বার অফ প্রোটন এন্ড নিউট্রন, দুটোর সমষ্টি। আর রিলেটিভ অ্যাটমিক মাসের মধ্যে কি আসবে, যদি বিভিন্ন আইসোটোপ হয় তাদের ন্যাচারাল অ্যাবান্ডেন্সের সাহায্যে আমি একটা ফ্র্যাকশন মান পাইতে পারি, সেটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাসে আমি পাবো।
তো এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন যদি বলা হয় মলিকুল আর রিলেটিভ মলিকুলার মাস, সেটা খুব সহজ, সেটা আমরা জানি। ধরো যে কোনো একটা সোডিয়াম ক্লোরাইডের কথা বলা হয়, সোডিয়াম 23 AMU আর 35.5 AMU। সো দুটো যোগফল হবে আমাদের মলিকুলার মাস, রিলেটিভ মলিকুলার মাস। সো এইভাবে আমরা সব হিসাব নিকাশ করতে পারি। এখন এই AMU থেকে যদি আমি চাই যে একটু গ্রামে নিব, তাহলে কিভাবে করব একটু দেখো। আচ্ছা দেখো, এখানে মাস অফ হাইড্রোজেন অ্যাটম, একটা হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে এত কেজি। সো খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে এত কেজি। আমি যদি এটাকে গ্রামে কনভার্ট করি, তাহলে এই কেজি থেকে গ্রামে যেতে আমার কাজ কি, 1000 তে গুণ দিতে হবে। সো এই ফিগারটার সাথে যদি আমি 1000 আরো গুণ দিই, তাহলে 3টা শূন্য বৃদ্ধির ফলে 3 ঘর এটা আগাবে, মানে পিছনে কমে যাবে। সো এটা গ্রাম হয়ে গেল। অর্থাৎ এই ক্ষেত্রে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কেজিতে এই সংখ্যা হবে, আর যদি আমি সেটাকে গ্রামে নেই, তাহলে 1000 গুণ দিলে এই সংখ্যাটা আসবে। সো এটা হচ্ছে 1 AMU মানে হচ্ছে এইটা, অর্থাৎ 1 AMU মানে হচ্ছে এটা একটি হাইড্রোজেনের ভর, জাস্ট গ্রামে। বলতে পারি এত গ্রাম মানে কয়টা, একটি হাইড্রোজেন অ্যাটম। আমি যদি বলি 1 গ্রামে তাহলে কত, তাহলে জাস্ট ঐকিক নিয়মে এই একটা ফিগার আসে। অর্থাৎ হাইড্রোজেনের ছিল কত, 1 AMU। যদি 1 AMU না বলে, যদি 1 গ্রাম বলি, তাহলে যেখানে 1 AMU অর্থ একটি হাইড্রোজেন পরমাণু, আর সেখানে 1 গ্রাম বলি, তাহলে এতটি হাইড্রোজেন পরমাণু বোঝায়। আচ্ছা, এখন আমি যদি ঠিক একইভাবে যদি বলি, ধরো সোডিয়ামের কথা কি বলি। সো সোডিয়ামের একটি পরমাণু, একটি সোডিয়াম অ্যাটম, যার ভর কত, 23 AMU ছিল। তাহলে হাইড্রোজেন তো 1 AMU ছিল, হাইড্রোজেন ছিল 1 AMU, তার থেকে 23 গুণ বেশি। তাহলে কত হবে, 23 ইন্টু এত যে গ্রাম, তার 23 গুণ হবে, এত গ্রাম হবে সোডিয়ামের একটি পরমাণুর ভর। ঠিক একইভাবে বলা যায় এত গ্রামে আমি পাবো একটি সোডিয়াম অ্যাটম পাবো, পরমাণু পাবো। আর যদি আমি, যেহেতু এটার ইউনিট ছিল 23 AMU, যদি গ্রামে নিই, যদি গ্রামে 23 গ্রাম যদি করতে চাই, তাহলে কি হবে, জাস্ট 23 ডিভাইড বাই সো ওই একই ফিগার আসতেছে এতটি। তাহলে খেয়াল করে দেখো, ঠিক একইভাবে আমি যদি কার্বন যদি বলি যে কার্বন, তাহলে কার্বনের ক্ষেত্রে আমাদের সেম জিনিসটাই হবে। সো আমরা খেয়াল করব, যদি কার্বনের কথা বলা হয়, তাহলে কার্বন কত, একটি কার্বন হচ্ছে 12 AMU ছিল, একটি কার্বন পরমাণুর ভর 12 AMU। তাহলে এটা কত গ্রাম হবে, হাইড্রোজেনের যে 12 গুণ, হাইড্রোজেন 1 AMU, তার ভর ছিল এত, তার মানে এত হবে, এটা এত গ্রাম। সো খেয়াল করে দেখো, তাহলে আমি যদি বলি যে এত যদি নেওয়া হয় -24 গ্রামে, আমি একটি কার্বন পরমাণু পাবো, তাহলে যদি আমি 12 AMU কে 12 গ্রামে নিতে চাই, সো 12 গ্রামে যদি চাই, তাহলে ওই একই ফিগার আসতেছে। খেয়াল করে দেখো, সো ওই একই এত। সো খেয়াল করে দেখো, আমি যদি জাস্ট গ্রামে কনভার্ট করতে চাই, AMU কে গ্রামে কনভার্ট করতে চাই, 12 AMU না বলে যদি আমি বলি যে জাস্ট গ্রাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, সব ক্ষেত্রেই আমরা দেখব, যদি 1 AMU হাইড্রোজেন অ্যাটম হয়, যদি আমি 1 গ্রাম বলতে চাই, তাহলে এখানে তো একটা বোঝায় একটি, আর এখানে কি বোঝায় 6.023 × 10⁻23টি। আমি যদি এটা হাইড্রোজেনের ক্ষেত্রে, আমি যদি বলি কার্বনের ক্ষেত্রে, এটা হচ্ছে 12 AMU। যদি আমি গ্রামে প্রকাশ করতে চাই 12 গ্রাম, যেখানে এটা বোঝায় শুধু একটি, আর সেখানে 12 গ্রাম কি বোঝায়, এই একই ফিগার বোঝায়। ঠিক একইভাবে আমি বলি সোডিয়াম,
23 AMU, সো এটা একটা পরমাণুর ভর। আমি যদি 23 কে গ্রামে প্রকাশ করি তাহলে কিন্তু এই ফিগারটাই বোঝায়। সো সব ক্ষেত্রে যদি আমি ওই AMU কে গ্রামে নিতে চাই তাহলে সেখানে একটা নির্দিষ্ট সংখ্যা আমি পাচ্ছি, যার নাম বিজ্ঞানী অ্যাভোগাড্রো নাম দিয়েছেন 1 মোল। সো এটার নাম দিয়েছেন কি 1 মোল। সো এই ক্ষেত্রে এই যে ব্যাপারটা, সো এই যে 1 মোল এটা একটা ল্যাটিন ওয়ার্ড, এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড যার বাংলা অর্থ কি, যা ইংলিশে বলা হয় হিপ, HEAP হিপ, অথবা সিনোনিম পাইতে পারো গাদাগাদি, একটা স্তূপ। সো এই 1 মোলটাকে বলা হয় একটা স্তূপ বা গাদাগাদি, যেটা ল্যাটিন ওয়ার্ড মোল। এই মোল বোঝায় এটাকে একটা নির্দিষ্ট সংখ্যা, সো এটাকে গ্রামে যদি কনভার্ট করা হয় তো তাহলে আমরা কি বলবো, এই ক্ষেত্রে যদি আমরা গ্রামে 1 মোল হিসাবটা আনতে চাই তাহলে আমাকে বলতে হবে গ্রাম আণবিক ভর বলতে হবে। যদি বলি 1 মোল অণু, 1 মোল অণু যদি বলি, যদি 1 মোল অণু বলা হয় সেখানে সংখ্যা কত, এতটি। যদি আমি বলি গ্রাম পারমাণবিক ভর, পারমাণবিক ভর, সো এটাও 1 মোল। যদি বলি গ্রাম আয়নিক ভর, সেটাও 1 মোল। সো সব ক্ষেত্রে যদি আমি গ্রাম যদি নিয়ে আসি, কি বাদ দিয়ে, AMU অ্যাটমিক মাস ইউনিট, এই এককটা বাদ দিয়ে যদি আমি গ্রামে কনভার্ট করতে চাই, 1 AMU কে 1 গ্রাম, 23 AMU কে 23 গ্রাম, অথবা 12 AMU কে 12 গ্রাম যদি আমি গ্রামে কনভার্ট করতে চাই তাহলে একটা সংখ্যা আসবে, একটার জায়গায় কয়টা, এতটা, সব ক্ষেত্রে এতটা আসবে। তাহলে এটাকে অ্যাভোগাড্রো একটা নাম দিয়েছেন কি 1 মোল, যেটা ল্যাটিন ওয়ার্ড, যেটা হচ্ছে গাদাগাদি স্তূপ। সো এই যে 1 মোল একটা হিসাব। সো এইভাবে আমরা এটাকে যদি প্রকাশ করতে চাই 1 মোল হিসেবে তাহলে বলতে হবে গ্রাম আণবিক ভর, তার মানে 1 মোল অণু, লাইক H2O। সো এই H2O যদি আমি 80 নেই তাহলে কত বোঝায়, একটি পরমাণু 18 AMU। AMU এটা অ্যাটমিক মাস ইউনিট, একটি। আর যদি অ্যাভোগাড্রো সংখ্যা নেই তাহলে এটা 1 মোল হয়, যাকে বলতে হবে, যদি এটা নেই তাহলে আমি এই 18টাই ঠিক থাকবে, জাস্ট এটা হয়ে যাবে কি গ্রাম আণবিক ভর বলতে হবে, গ্রাম শব্দটা বলতে হবে আণবিক ভর, অর্থাৎ AMU থেকে আমি গ্রামে কনভার্ট করলাম। সো আমি যদি বলি গ্রাম পারমাণবিক ভর 1 মোল, সেক্ষেত্রে পরমাণুর ক্ষেত্রে ধরো লাইক অক্সিজেন, যদি বলা হয় 60 AMU, মানে কি শুধুমাত্র এটা বোঝাবে যে এটা একটি পরমাণু। আর যদি অ্যাভোগাড্রো সংখ্যা যদি হয় তাহলে এতটি পরমাণুকে 1 মোল বলা হয়, যেটা আমরা বলবো কি গ্রাম পারমাণবিক ভর। সো এইভাবে গ্রাম আণবিক ভর বললে 1 মোল অণু বোঝাবে, গ্রাম পারমাণবিক ভর বললে 1 মোল পরমাণু বোঝাবে, গ্রাম আয়নিক ভর বলতে 1 মোল আয়ন বোঝাবে। সো এইভাবেই 1 মোল ব্যাপারটা আমাদের কাছে আসছে। সো এই ক্ষেত্রে 1 মোল তার মানে কি বোঝাচ্ছে, 1 মোল একটা নির্দিষ্ট সংখ্যা, যেমন নাকি 1 ডজন যদি বলি, 1 ডজন মানে কি 12টি, 1 হালি যদি বলি, সো 4টি, 1 জোড়া যদি বলি কি বোঝাবে, 2টি। ঠিক আমি যদি বলি 1 মোল, ঠিক এতটি। সো এটা হচ্ছে জাস্ট মোলের একটা ধারণা। সো এবং এখানে অ্যাভোগাড্রো প্রকল্প যেটা হাইপোথিসিস, যে সকল গ্যাসের এসটিপিতে সকল গ্যাসের নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে এই সংখ্যক গ্যাসের আয়তন 22.4 লিটার। ধরো তুমি যদি পানি আনো, তুমি যদি ধরো জাস্ট পানি আনো, পানির 1 মোল বলতে আমরা 18 গ্রাম বলতেছি, ধরো 10 মিনিট টাইম বাদ দিলাম, 18 গ্রাম পানির অণু। সো এখানে 1 মোল আছে পানির অণু, এই জন্য গ্রাম আণবিক ভর বলতে হবে, শুধু আণবিক ভর না, গ্রাম আণবিক ভর মানে 1 মোল, যেহেতু 18 গ্রাম। তো সেই ক্ষেত্রে এটা ভর অ্যাপ্রক্সিমেটলি 18 ml হবে, যেহেতু গ্রাম আর ml। কিন্তু তুমি এটাকে গ্যাসীয় করো, অর্থাৎ পুরো যদি গ্যাস বানায় ফেলো তখন এটাকে ধরা হয় 22.4 লিটার, যাকে বলা হয় মোলার ভলিউম। সেই 1 মোলার আয়তন হচ্ছে মোলার ভলিউম। এটা ধরা হয় কখন, এসটিপিতে, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 273 ক্যালভিনে গ্যাসীয় অবস্থায়, সকল গ্যাসের, লিকুইড অবস্থায় না বা সলিড অবস্থায় না, গ্যাসীয় অবস্থায় সকল গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার, মোলার ভলিউম বলা হয়।
তো এই হচ্ছে আমাদের মোল সম্পর্কে এবং পরমাণুর ভর সম্পর্কে, রিলেটিভ অ্যাটমিক মাস, আপেক্ষিক পারমাণবিক ভর, ডাল্টন ভর, 1 AMU, যেটা অ্যাটমিক মাস ইউনিট, বা এই ধরনের হিসাব নিকাশগুলো আমরা দেখলাম। সো এটা আমাদের বিভিন্ন রকম রাসায়নিক গণনার কাজে লাগবে।